সবাইকে শুভেচ্ছা। আমাকে শোনা বা দেখা যাচ্ছে কি না কেউ যদি অনুগ্রহ করে একটু লিখে জানাতেন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত জন্মতিথির শুভক্ষণে হেলাল হাফিজ শিরোনামের ফেসবুক লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে কি না বা দেখা যাচ্ছে কি না অনুগ্রহ করে কেউ যদি লিখে জানাতেন। আমাকে যারা দেখছেন বা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠান শুরু করব কি না কেউ যদি লিখে জানাতেন আমাকে পুরোপুরি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি না। আমাকে যারা দেখছেন বা শুনছেন, আমি কি এখন মূল অনুষ্ঠান শুরু করতে পারি? সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। কবি হেলাল হাফিজের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখা আয়োজিত জন্মতিথির শুভক্ষণে হেলাল হাফিজ শিরোনামের ফেসবুক লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বাংলা সাহিত্যের সমকালীন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের ৭২তম জন্মবার্ষিকী। কবিতা যে মানব হৃদয়কে এত গভীরভাবে নাড়া দিতে পারে সেটা আপনারা যারা কবি হেলাল হাফিজের কবিতা পড়েছেন তারা তা নিশ্চয়ই উপলব্ধি করেছেন। আজ আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় কবি হেলাল হাফিজের কয়েকটি কবিতা পড়ব এবং তাঁর সম্পর্কে দু চারটি কথা বলবো। আশা করছি আধা ঘন্টার এই পুরো সময়টা আপনারা আমার সাথে থাকবেন। কবি হেলাল হাফিজ, তাঁর জন্ম নেত্রকোনা জেলায় ১৯৪৮ সালের ৭ই অক্টোবর। বাবার নাম খোরশেদ আলী, মা কোকিলা বেগম। কবি শৈশবে তার মাকে হারান, তারপর বেড়ে ওঠেন তার নিজ জেলা নেত্রকোনাতেই, বড় হতে থাকেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এ পর্যন্ত কবি হেলাল হাফিজের ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১ ২০১২ সালে এবং তৃতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেঁদো না, এটা ২০১৯ সালে প্রকাশিত হয়। কবি হেলাল হাফিজ এ পর্যন্ত বিভিন্ন ধরনের পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল কবি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০১৩ সালে, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার পেয়েছেন ১৯৮৬ সালে, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার ১৯৮৭ সালে, নেত্রকোনা সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৯ সালে এবং বাদশাহ কাব্যরত্ন পুরস্কার ২০১৯ সালে। আমি কবির এই
জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। আমি তাঁর যে কবিতাটি প্রথমে আবৃত্তি করবার চেষ্টা করছি, কবিতাটির নাম যাতায়াত। 1981 সালের এপ্রিল মাসে এই কবিতাটি লেখা। কেউ জানে না কেন আমার এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও। যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুণে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি। বলল না কেউ তরুণ তাপস এই নে চারু শীতল কলস। লণ্ড ভণ্ড হয়ে গেলাম তবু এলাম, ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রূষাহীন। কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। তো এবারে আমি কবি হেলাল হাফিজের লেখা তীর্থ কবিতাটি আবৃত্তি করবার চেষ্টা করছি। কবিতাটি 1980 সালের জুন মাসে লেখা। কেন নাড়া দিলে, নাড়ালেই নড়ে না অনেক কিছু, তবু কেন এমন নাড়ালে? পৃথিবীর 3 ভাগ সমান দু চোখ যার, তাকে কেন 1 মাস শ্রাবণ দেখালে? কেন ওভাবে নাড়ালে? যেটুকু নাড়ালে নড়ে না তুমুল ভাবে ভেতরে বাহিরে, কেন তাকে সেটুকু নাড়ালে? ভয় দেখালেই ভয় পায় না অনেকে, তবু তাকে সে ভয় দেখালে? যে মানুষ জীবনের সব কটি শোক দ্বীপে গেছে, সব কিছু হারিয়েই সে মানুষ হারাবার ভয় হারিয়েছে, তারপর তীর্থ হয়েছে। যারা আমাকে দেখছেন এবং মন্তব্য লিখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, তাই আমি হয়তো সবার মন্তব্য পড়তে পারবো না, তো সবার প্রতি আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তো কবি হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করতেন, তখনই দৈনিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। 1975 সাল পর্যন্ত দৈনিক পূর্বদেশ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসাবে কর্মরত ছিলেন। তারপর 1976 সালে যোগদান করেন দৈনিক দেশ পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসাবে, এবং সর্বশেষ কবি দৈনিক যুগান্তর পত্রিকার সাহিত্য সম্পাদক হিসাবে কাজ করেছেন। এবারে আমি কবির লেখা 1973 সালের এপ্রিল মাসে এই কবিতাটি লেখা, কবিতার নাম প্রতিমা, সেটি পড়ছি। প্রেমের প্রতিমা তুমি, প্রণয়ের তীর্থ আমার, বেদনার করুণ কৈশোর থেকে তোমাকে সাজাবো বলে ভেঙেছি নিজেকে, কি যে তুমুল উল্লাসে অবিরাম।
তুমি তার কিছু কি দেখেছ? একদিন এই পথে নির্লোভ ভ্রমণে মৌলিক নির্মাণে চেয়ে কি ব্যাকুল স্থপতি ছিলাম, কেন কালিমানা ছুঁয়ে শুধু তোমাকে ছুঁলাম। ওসবের কতটা জেনেছ? শুনেছি সুখেই বেশ আছো, কিছু ভাঙচুর আর তোলপাড় নিয়ে আজ আমিও সচ্ছল টলমল। অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে, মূলতই ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল। এ আমার মোহ বলো, খেলা বলো, অবৈধ মুদ্রার মতো অচল আকাঙ্ক্ষা, কিংবা যা খুশি তা বলো, সে আমার সোনালী গৌরব। নারী সে আমার অনুপম প্রেম। তুমি জানো, পাড়া প্রতিবেশী জানে, পাইনি তোমাকে, অথচ রয়েছ তুমি এই কবি সন্ন্যাসীর ভোগে আর ত্যাগে। এবারে আমি কবি হেলাল হাফিজের ইচ্ছে ছিল এই কবিতাটি আবৃত্তি করব। কবিতাটি 1973 সালের ফেব্রুয়ারি মাসে লেখা। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। ইচ্ছে ছিল তোমাকেই সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা। পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার দুই লাজুক চঞ্চুতে। জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে। এখন আমি কবির একটি বিখ্যাত কবিতা, যেটা 1981 সালের ফেব্রুয়ারি মাসে লেখা, ফেরিওয়ালা, এই কবিতাটি আবৃত্তি করছি। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট। একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনের দুইটি জোকার
নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবে, কষ্ট, আর কে দেবে আমার মতো, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট? কার পড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট? আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট? কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট। ধন্যবাদ যারা শুনছেন এবং দেখছেন। কবি হেলাল হাফিজ, যিনি লিখেছেন অনেক কম, কিন্তু তার লেখাগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায়। 17 বছর যাবৎ লেখালেখি করবার পর 1976 সালে সর্বপ্রথম প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। বাংলা সাহিত্যের ইতিহাসে সম্ভবত এই কাব্যগ্রন্থটি সর্বাধিক বিক্রিত একটি কাব্যগ্রন্থ, সর্বাধিক বিক্রয় হয়েছে এই কাব্যগ্রন্থটি এ পর্যন্ত আমার ধারণায়। এবং এই কাব্যগ্রন্থটি এ পর্যন্ত 34টি, বাংলাদেশের একজন কবির এবং বাংলাদেশ থেকে মুদ্রিত একটি কাব্যগ্রন্থের 34টি মুদ্রণ প্রকাশিত হয়েছে এটির। তো এই বইটি আমার কাছে আছে। আমি আপনাদের আমার লোভ সামলাতে পারলাম না, আপনাদের জন্য বইটি একটু দেখাচ্ছি। এই বইটি আমার দীর্ঘদিনের সঙ্গী এবং আমি ছাত্র জীবন থেকে এই বইয়ের কবিতাগুলো অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মমতার সাথে পড়বার চেষ্টা করি, এখনও করে যাচ্ছি। তো এবার আমি কবির লেখা প্রস্থান কবিতাটি আবৃত্তি করব। এই কবিতাটি 1983 সালের জুন মাসে লেখা হয়। এখন তুমি কেমন আছো, কোথায় আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে, পত্র দিও, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে? আমি না হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, 5 দুপুরে নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটার নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে। 1971 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় কবি অলৌকিকভাবে বেঁচে যান। অর্থাৎ যে রাত্রে পাক বাহিনী আমাদের অতর্কিতভাবে আমাদের দেশের নির্মম হত্যাকাণ্ড চালায়, সেই 25 মার্চ রাতে কবির থাকবার কথা ছিল তার যে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন
ইকবাল হল, বর্তমান জহুরুল হক হলে। কিন্তু কবি বরাবরই আড্ডাপ্রিয় মানুষ ছিলেন। ওই রাতে তিনি তৎকালীন ফজলুল হক হলে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন এবং সে রাতেই বাংলাদেশের অনেকগুলো জায়গার মতো জহুরুল হক হলও আক্রান্ত হয় এবং জহুরুল হক হলে আমরা সবাই জানি সে রাতে নির্মম হত্যাযজ্ঞ পরিচালিত হয় পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা। তো কবি আমাদের সৌভাগ্য সে রাতে ওই হলে ছিলেন না এবং তিনি তার সৌভাগ্যক্রমে কবি বেঁচে যান। একদিন পর 27 মার্চ যখন কারফিউ একটু শিথিল করা হয়, তখন কবি তাঁর নিজের হল, নিজের রুম ইকবাল হল দেখতে যান এবং দেখতে গিয়ে কবি দেখেন হলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। সেখানে কবির সাথে দেখা হয় কবি নির্মলেন্দু গুণের এবং একজন আরেকজনকে দেখতে পেয়ে, অর্থাৎ দুজনই যে বেঁচে আছেন এজন্য একজন আরেকজনকে জড়িয়ে ধরেন এবং কবি নির্মলেন্দু গুণ শুধু কবির খোঁজ নেওয়ার জন্য তাঁর আজিমপুরের বাসা থেকে সেদিন জহুরুল হক হলে গিয়েছিলেন। তো তারপর তারা দুজনে মিলে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে নামেন। এবারে আমি কবির লেখা একটি বিখ্যাত কবিতা একটি পতাকা পেলে, এই কবিতাটি পড়বার চেষ্টা করছি। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খেয়ে, বাঁচবে যুদ্ধ শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। কথা ছিল কথা ছিল কথা ছিল। এবারে কবির 1980 সালের অক্টোবর মাসে লেখা ইদানিং জীবনযাপন কবিতাটি আমি পড়বার চেষ্টা করছি। আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, প্রাত্যহিক সব কাজ ঠিকঠাক করে চলেছেন, খাচ্ছেন দাচ্ছেন, অফিসে যাচ্ছেন, প্রেস ক্লাবে আড্ডাও দিচ্ছেন। মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমি খেলা, গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা। আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন, অঙ্কুরোদ্গম প্রিয় এলোমেলো যুবকের অতৃপ্ত মানুষের শুশ্রূষা করেন, বিরোধী দলের ভুল মিছিলের শোভা দেখে হাসেন তুমুল। ক্লান্তিতে গভীর রাতে ঘরহীন ঘরেও ফেরেন, নির্জন নগরে তারা কতিপয় নাগরিক যেন কত কথোপকথনে কাটান বাকিটা রাত। অবশেষে কিশোরীর বুকের মতন সাদা ভোরবেলা অধিক ক্লান্তিতে সব ঘুমিয়ে পড়েন। আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, মোটামুটি সুখেই আছেন। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? অনেকেই আমাকে মন্তব্য করছেন। এই মুহূর্তে আমি
সামনে যাদের দেখতে পাচ্ছি, নন্দা রানী ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি কবি হেলাল হাফিজের লেখা ভূমিহীন কৃষকের গান, এই কবিতাটি 1981 সালের নভেম্বর মাসে লেখা হয়, সেটা আবৃত্তি করবার চেষ্টা করছি। দুই ইঞ্চি জায়গা হবে, বহুদিন চাষাবাদ করি না সুখের, মাত্র ইঞ্চি দুই জমি চাই, এর বেশি কখনো চাবো না। যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত, শুধু ওটুকু পাবো না, এমন কি অপরাধ কখন করেছি? অতটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই, ক্ষোভ নেই লাবণ্যের পুষ্টিহীনতায়। যাবতীয় সার ও সোহাগ দিয়ে, একনিষ্ঠ পরিচর্যা দিয়ে যজ্ঞ করে নেব তাকে কর্মিষ্ঠ কৃষকের মতো। একদিন দিন চলে যাবে, মৌসুম ফুরাবে, জরা আর খরায় পীড়িত খাঁ খাঁ অকর্ষিত ওলো জমি কেঁদে কেটেও কৃষক পাবে না। এবারে আমি কবির লেখা একটি ব্যতিক্রমী কবিতা, বাম হাত তোমাকে দিলাম। এই কবিতাটি 1980 সালের জুলাই মাসে লেখা হয়, আমি পড়ছি। এই নাও বাম হাত তোমাকে দিলাম, এটুকু আদর করে রেখো চৈত্রে বসে খেয়ে, খরা আর ঝড়ের রাত্রিতে মমতায় সেবা ও শুশ্রূষা দিয়ে বুকে রেখো, ঠেকে রেখো, দুর্দিনে যত্ন নিও, সুখী হবে তোমার সন্তান। এই নাও বাম হাত তোমাকে দিলাম, ও বড় কষ্টের হাত, দেখো দেখো আদরের কি রকম শীর্ণ হয়েছে, ভুল আদরের ক্ষত সারা গায়ে লেপ্টে রয়েছে। পোড়া কপালের হাত, মাটির মমতা চেয়ে, সম্পদের সুষম বন্টন চেয়ে, মানুষের ত্রাণ চেয়ে জন্মাবধি কপাল পুড়েছে। ওকে আর আহত করো না, কষ্ট দিও না, ওর সুখে সুখী হবে তোমার সন্তান। কিছুই পারিনি দিতে, এই নাও বাম হাত তোমাকে দিলাম। 90-এর দশকে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন ঢাকা শহরে কবিতা, গান, নাটক ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলাম। তখন কবি হেলাল হাফিজের লেখা যে কবিতাটি আমাদের অনুপ্রেরণা দিত, আমি আজকের অনুষ্ঠানে সর্বশেষ কবিতা, কবি হেলাল হাফিজের বিখ্যাত সেই কবিতা, অর্থাৎ নিষিদ্ধ সম্পাদকীয়, এই কবিতাটির মাধ্যমে আমি আমার আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানের কবিতা পড়া শেষ করব। নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়, সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার।
শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এতক্ষণ ধরে যারা আমাকে শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কবি হেলাল হাফিজ আমার অত্যন্ত প্রিয় একজন কবি। তার কবিতা আমার অন্তত খুবই ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে। এবং আজ সর্বশেষে আমি তাদেরই কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। অর্থাৎ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার যারা কর্মকর্তা আছেন, নেতৃবৃন্দ আছেন, সদস্য আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই প্রতিষ্ঠানের কুষ্টিয়া শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় আকলিমা খাতুন ইরা আপা, আমাকে বিভিন্ন সময় অনুপ্রেরণা দেন কবিতার জন্য, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি এই পেজের অ্যাডমিন, তিনি আমাদেরকে সুযোগ করে দেন এভাবে লাইভ প্রোগ্রাম করতে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এই সুযোগ পেয়েছি। এবং আমি আরেকজনকে খুবই ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষে, অর্থাৎ নহলি আকাশনীলা, ইরা আপার মেয়ে। আসলে কারিগরি দিকটা নহলি দেখে এই পেজের, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দেশ বিদেশের যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটি দেখলেন, শুনলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। শুভরাত্রি। তো আমি শেষ করছি এখানে।